নিজের থেকে 2 বছরের বড় ফুফাতো বোনকে বারবার প্রপোজ করতে তোর বিবেকে বাধে না? কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তোর লজ্জা করে না? আজ 1 বছর ধরে চালাচ্ছিস। আমি তোর বড়, ভুলে যাস কেন? এক প্রকার রাগে জিদে চিল্লিয়ে কথাগুলো বলল প্রীতি। আজ 1 বছর যাবৎ ওর থেকে 2 বছরের ছোট ওরই মামাতো ভাই তানভীর ওকে বারবার প্রপোজ করে যাচ্ছে। যখনই নানুর বাসায় বেড়াতে আসে তখনই তানভীর প্রায় প্রত্যেক দিন 2-3 বার করে প্রপোজ করে। এতেই প্রীতি অতিষ্ঠ হয়ে যায় আর তানভীরকে অনেক কথা শোনায়। এতে অবশ্য তানভীরের কিছু যায় আসে না। কথা শোনানোর 3-4 ঘন্টা পর আবারও প্রপোজাল নিয়ে হাসি মুখে হাজির হয় প্রীতির সামনে। তোমার বয়স 27 আর আমার 25। তুমি আমার থেকে 2 বছরের বড়, এ কারণেই আমাকে অ্যাকসেপ্ট করছো না, তাই তো? তুমি ভাবছো এই সমাজ কি বলবে, ফ্যামিলি কি বলবে, লোকে কি বলবে। কিন্তু তুমি ভালো করে জানো আমি কখনো মানুষের কথায় চলি না। আর তুমি এটাও জানো ছোটবেলা থেকেই আমার জিদ বরাবর খুব বেশি। তোমাকে এভাবে না পেলে যদি আমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পথটাকে বেছে নিতে হয় তাহলে আমি তাই করব, অ্যান্ড আই এম ইন ইট। কথাটা বলে আর 1 সেকেন্ডও দেরি করলো না তানভীর, ছাদ থেকে নেমে গেল। শুধুমাত্র তানভীরের ভয়ে প্রীতি ওর নানুর বাড়ি আসতে চায় না। অফিসে কাজ আছে বলে প্রীতি মা মামি আর নানুকে বুঝিয়ে দেয়। কিন্তু এবার প্রীতির নানু এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করেই প্রীতিকে এনেছে। প্রীতি নিশ্চিত হয়ে এসেছিল, কারণ তানভীর এখন হোস্টেলে থাকবে, সামনেই ওর MBBS ফাইনাল পরীক্ষা। কিন্তু না, প্রীতি এসেছে শুনে তানভীর একরকম সব কিছু ছেড়ে নিজের বাসায় চলে এসেছে। প্রীতি যখন দুপুরের খাবারের পর নিজের মামি আর নানুর সাথে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল তখনই তানভীর ক্লান্ত শরীরে মেডিকেলের সাদা অ্যাপ্রনটা হাতে করে কাঁধে একটা ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করলো। বোঝাই যাচ্ছে ক্লাস করে সরাসরি বাসায় এসেছে। তানভীরকে দেখেই প্রীতি কোনোরকম মামি আর নানুকে বলে ছাদে আসে। তার ঠিক আধা ঘন্টা পর তানভীরও এসে আবার প্রপোজ করে বসে। এসব ভেবেই প্রীতি একটা চাপার নিঃশ্বাস ছাড়ে। যা সম্ভব নয় তা নিয়ে চিন্তা করে লাভ নেই। আর প্রীতি তো এমনও নয় যে তানভীরকে পছন্দ করে, বরং দেখলেই ভয়ে ভয়ে থাকে। পরের দিন সকালে প্রীতি ঘুম থেকে উঠে দেখে ওর মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজের মাকে এত সকালে এই বাড়িতে দেখে কিছুটা অবাক হলো প্রীতি। কি ব্যাপার মা, তুমি এই সকালে এসেছো? কাল আমার সাথে আসলেই পারতে। তোর বাবা সহ এসেছে। হঠাৎ? হঠাৎ না, প্ল্যান ছিল আজ আসার। আজ তোকে বড় ভাইয়ের বন্ধুর ছেলে দেখতে আসবে। বড় ভাই বলেছে ছেলে নাকি খুব ভালো, ইঞ্জিনিয়ারিং শেষ করে ভালো চাকরি করছে আর বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তাই বড় ভাই তোর কথা বলাতে আজ তোকে দেখতে আসবে। তাই তো তোকে কাল জোর করি এখানে পাঠালাম। মায়ের কথা শুনে মনে হয় প্রীতির মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলে মা, ছেলে দেখতে আসবে? আসতেই পারে, বয়স তো আর কম হয়নি, 27 চলছে। এখন বিয়ের প্রস্তাব আসাটা অস্বাভাবিক কিছু না। তাই বলে মামার বন্ধুর ছেলে? তাহলে তো মামার ছেলে তোলকালাম বাঁধিয়ে দেবে। প্রীতি একটা শুকনো ঢোক গিলে বলল, মা, আমি এখন বিয়ে করব না। আজ ছেলে দেখতে আসবে সেটা আগে বলোনি কেন? ছেলে দেখতে আসলে তো আমাদের বাসায় আসতে পারতো, এখানে কেন? বড় ভাই বলেছে এখানে মেয়ে দেখাবে, তাই আমরাও আর দ্বিমত করিনি। আর তুই এখন বিয়ে করবি না মানে কি? পড়ালেখা শেষ, জব করছিস। আমার আর তোর বাবারও টেনশন হয় মেয়েকে নিয়ে। তাই তোর বাবা বলেছে ছেলে আর ফ্যামিলি ভালো হলে এই বিয়েটা পাকা হবে। এখন পর্যন্ত কি কম বিয়ের প্রস্তাব রিজেক্ট করছিস? আমার আর তোর বাবার ফাইনাল কথা, ছেলে ভালো হলে এই বিয়েটা আমরা আগাবো। প্রীতি ছেলেপক্ষের সামনে শাড়ি পরে বসে আছে, পাশেই নানু আর ছেলের মা। ছেলের মা এটা ওটা প্রশ্ন করছে আর প্রীতি ভয়ে ভয়ে উত্তর দিচ্ছে। সেই সকালে তানভীর বের হয়েছে বন্ধুদের সাথে। বিকাল হয়ে গেছে কিন্তু এখনও তানভীর আসেনি। কি জানি আজ প্রীতিকে দেখতে আসবে সেটাও জানে কি না। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে প্রীতির চোখ গেল ড্রয়িং রুমের বিশাল দরজায়। প্রীতির জানে এবার যায়।
তানভীর হাসি মুখে ড্রয়িং রুমে প্রবেশ করে এত মানুষ দেখে জানতে চাই কি হয়েছে। আনিকা তানভীরের কানে কানে ফিসফিসিয়ে বলল, প্রীতি আপুকে দেখতে জেঠুর বন্ধুর ছেলে এসেছে। এই কথাটা শোনা মাত্রই তানভীরের শরীরের রক্ত তড়িৎ গতিতে গরম হয়ে গেল। ঘাড়ের রগগুলো কেমন ফুলে উঠেছে। প্রীতির দিকে চোখ পড়তেই যেন তানভীরের মাথাটা আরও বিগড়ে গেল। সাহস কী করে হয় পাত্রপক্ষের সামনে শাড়ি পরে আসার? আজ প্রীতির কপালে খুব খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা প্রীতিও খুব ভালো করে অনুমান করতে পারছে, আর বারবার আল্লাহ আল্লাহ করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তানভীর প্রীতিকে দেখতে আসা ছেলেটাকে ভালো করে স্ক্যান করে কাউকে কিছু না বলেই ওপরে চলে গেল। তানভীর কোনো প্রকার ঝামেলা করেনি, এমনকি একটা কথাও বলেনি। এটা কেন যেন প্রীতি হজম করতে পারছে না, কারণ ফ্যামিলির কথা চিন্তা করে চুপ থাকার মতো ছেলে তানভীর নয়। সে নিজের জিনিস খুব করে বুঝে নিতে জানে। এই চুপ থাকাটা যে প্রীতির ভেতরের ভয়টাকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রীতি চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছে। বেচারি না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। রাত 11টা। প্রীতি নিচ থেকে ডিনার করে পাত্রপক্ষকে বিদায় দিয়েই নিজের রুমে আসে। বড় মামার বন্ধুর ফ্যামিলি, তাই মামার জোড়াজোড়িতে সবাই একেবারে ডিনার করে গেছে, কিন্তু তানভীর আসেনি ডিনার করতে। এইসব ফর্মালিটি প্রীতিরও খুব বিরক্ত লাগছিল। এখন একটা লম্বা শাওয়ার দরকার। এইসব ভারী ভারী শাড়ি পরে সেই বিকাল থেকে এখন রাত 11টা, আর কতক্ষণ থাকবে সে? এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তাই এই মুহূর্তে মাথা ঠান্ডা করা অতীব জরুরি। প্রীতি শাওয়ার নিয়ে আসতে প্রায় মিনিট 20 লেগে গেল। পরনে একটা সুতি 3 পিস। এবার খুব হালকা লাগছে নিজেকে। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো। নিজের চুল মোছার প্রতি প্রীতি এত বেশি ব্যস্ত ছিল যে তার বিছানায় পায়ের ওপর পা তুলে শুয়ে তাকে সূক্ষ্মভাবে একজন পর্যবেক্ষণ করছে সে বুঝতেই পারেনি। হুট করে সে গম্ভীর মুখে বলল, বিয়ের জন্য বাবার বন্ধু ছেলে পছন্দ হয়েছে? রুমের ভেতর হঠাৎ করে পুরুষালী কণ্ঠ শুনে চমকে গেল প্রীতি। পেছনে ঘুরে তাকাতেই সে দেখতে পেল তার সামনে তার জীবনের সবথেকে বড় ফরিয়া খুব আয়েশ করে পায়ের ওপর পা তুলে বিছানার মাঝে শুয়ে শুয়ে আপেল খাচ্ছে। চোখে তার চাপা রাগ, কিন্তু ঠোঁটে তার আলাদা নিজস্ব স্টাইলের বাঁকা কৃত্রিম হাসি লেগে আছে। তানভীরকে এভাবে দেখে প্রীতিরও জান যায়। কিন্তু না, আজ নিজের ফ্যামিলি আর বড় মামার কথাই বোঝা গেছে এই বিয়ের কথাটা আজই অনেক দূর এগিয়ে গেছে। তাই আজ প্রীতিকেই কিছু একটা করতে হবে তানভীরের পেছন ছাড়ানোর জন্য। তাই লম্বা একটা দম নিয়ে বলল, একজন প্রাপ্ত বয়স্ক ছেলে হয়ে একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের বেডরুমে পারমিশন না নিয়ে ঢোকাটা কোন ধরনের ভদ্রতা? এমনিতেই তানভীরের মাথায় আগুন জ্বলছিল। প্রীতির এই কথাটা যেন কেরোসিন হিসেবে কাজ করলো। বিছানা থেকে লাফ দিয়ে নেমেই প্রীতির বাম হাত পেছনে বাঁকিয়ে বলল, তোর মনে হয় না তোর সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে? যা কমানো উচিত। প্রীতি ব্যথায় কুকিয়ে উঠলেও স্বাভাবিকভাবে বলল, তোমার মনে হয় না তোমার থেকে 2 বছর বয়সে বড় কাজিনের সাথে এমন আচরণ না করাই উচিত? রাগে তানভীর নিজের দু চোখ চেপে প্রীতির হাত ছেড়ে দিল। এই একটা কারণের জন্যই প্রীতি তাকে গ্রহণ করে না। সে সবসময় তাদের বয়সটাকে মূল্য দেয়। তানভীর প্রীতিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার বয়স 25 আর তোর বয়স 27। যেখানে আমি মূল্য দিচ্ছি না সেখানে তুই কেন দিচ্ছিস? ফ্যামিলির কথা ভেবেই তো। ওকে ফাইন, আমি এখনই বলছি ফ্যামিলিকে। যদি তারা মানে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে আমি কাউকেই ভয় পাই না, আর না কাউকে কেয়ার করি। বয়সের কথা আমি বলছি না, আমি তোমাকে ভালোবাসি না, ভুলে যেও না। আমি তোমার থেকে বয়সে 2 বছরের বড়, আর আমার রুচি এতটা জঘন্য হয়নি যে আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে ভালোবাসতে যাব। তুমি এখন আসতে পারো। আর আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের পর থেকে সামান্যতম লজ্জাবোধ থাকলে আমাকে আর ডিস্টার্ব করবে না, তাহলে আমি সবাইকে বলতে বাধ্য হব। এতে নিশ্চয়ই তোমার ইমেজ ফ্যামিলির সবার সামনে খারাপ হবে, যা এতদিন আমি চাইনি। কিন্তু এরপর থেকে তুমি আমাকে ডিস্টার্ব করলে আমি তাই করতে বাধ্য হব।
তানভীর কিছুক্ষণ স্ত্রীর দৃষ্টি নিয়ে প্রীতির চোখের দিকে তাকিয়ে বিনা বাক্যে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে নিজের মা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এই সময় ছাদে ঘুমাওনি? না, আমার ছেলেটা কতদিন পর বাসায় আসলো, আর একটা মিনিট বসে কথা বলতে পারলাম না। রুমে গিয়ে দেখলাম তুই নেই, তাই ভাবলাম ছাদে, আর এসেই দেখি তুই। কি ব্যাপার বল তো? রাতে খেলি না, আবার এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছিস? মন খারাপ? না, এমনিতেই ভালো লাগছিল না, মাথা ব্যথা করছে। নে কফিটা খা, একটু ভালো লাগবে। আর একটা কথা বলি, বলো, এতে জিজ্ঞাসা করার কি আছে? প্রীতি যদি আমার ছেলের বউ হয়, এতে কিন্তু আমার তেমন আপত্তি হবে না। তানভীর সবেমাত্র কফিটা মুখে দিয়েছিল, কিন্তু নিজের মায়ের মুখে এমন কথা শুনে গিলতে আর পারল না, সবটুকুই বের হয়ে গেল। তানভীরের মা সযত্নে ছেলের মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছে দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নিচে চলে গেল। আর তানভীর হা করে তাকিয়ে রইল মায়ের যাওয়ার পানে। মিনিট খানেক পর তানভীর ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে পুনরায় আবার কফিতে চুমুক দিল। এরই মাঝে চলে গেল 4টা মাস। এই 4টা মাসে তানভীর একটা বারের জন্য প্রীতির সামনে যায়নি। সেদিন রাতের পর খুব ভোরেই তানভীর হোস্টেলে চলে আসে নিজের মা আর দাদিকে বলে, এমনকি নাস্তাটাও করেনি। তারপর ব্যস্ত হয়ে যায় MBBS পরীক্ষার প্রস্তুতির জন্য। সেদিনের কথাগুলো তানভীরের মনে অনেকখানি দাগ কাটে, তাই সে আর প্রীতিকে ডিস্টার্ব করে না। অন্যদিকে এই 4টা মাস যেন প্রীতির 4টা বছর মনে হচ্ছে। আগে প্রতিদিন তানভীর মেসেজ ফোন দিয়ে প্রীতিকে খুব বিরক্ত করত, কিন্তু এই 4টা মাস সে একটা কল দেয়নি, না করেছে একটা মেসেজ। সব মিলিয়ে প্রীতির কেন যেন পাগল পাগল লাগছে নিজেকে। আগে সে অফিসে কোনো কাজে ভুল করতো না, আর সে এখন ভুল করে বসে জুনিয়র কলিগদের ওপর চিল্লাচিল্লি করে। এই 4 মাসে কম করে হলেও 10 বার সে নানু বাড়ি গিয়েছে, যদি একটু তানভীরের দেখা পায়। কিন্তু প্রীতি যখন অফিসের কাজে ঢাকার বাইরে যায়, তখনই তানভীর নিজের বাসায় যেত, যা প্রীতি পরে আনিকার কাছ থেকে জানতে পারে। সামনের মাসেই প্রীতির এঙ্গেজমেন্ট বড় মামার সে বন্ধুর ছেলের সাথে। প্রীতি প্রথমে রাজি হলেও এখন সে খুব করে চাইছে বিয়েটা ভেঙে যাক, কিন্তু সেটা তো আর হবার নয়। কফি শপে বসে কফি খাচ্ছিল আর এসব আকাশ পাতাল চিন্তা করছিল, কিন্তু হঠাৎ প্রীতির চোখ যায় বাহিরের দিকে। সে কি ভুল কিছু দেখেছে? না, তানভীরকে চিনতে সে কোনোভাবে ভুল করবে না। তানভীর একটা মেয়েকে নিজের বাহুতে আবদ্ধ করে রেখেছে। মেয়েটার পেছন দিক দেখা যাচ্ছে। প্রীতির চোখগুলো যেন মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। তানভীর সেই মেয়েটিকে রিকশায় তুলে দিয়ে হাসি মুখে যে গাড়িতে উঠে বসে, ঠিক তখনই কেউ আচমকা গাড়ির দরজা খুলে পাশে বসে। ঘাড় ঘুরিয়ে প্রীতিকে বসতে দেখে তানভীর অনেক অবাক হয়। 4 মাস পর দেখছে, আগে থেকে শুকিয়ে গেছে। তানভীর এক দৃষ্টিতে কিছুক্ষণ প্রীতির দিকে তাকিয়ে আছে। হুট করেই প্রীতি বলে ওঠে, মেয়েটি কে ছিল যাকে এত এত মানুষের সামনে জড়িয়ে ধরতে কোনো প্রকার সংকোচবোধ হলো না? প্রীতির এমন কথায় তানভীর কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলতে লাগে, সমস্যা কি? হুট করে আমার গাড়িতে ওঠার কি মানে হয়? যদি আমার গাড়ি থেকে নামতেন তাহলে আমার খুব উপকার হতো, আর আমি কাকে জড়িয়ে ধরবো না ধরবো এটা একান্তই আমার ব্যাপার। সাথে সাথেই প্রীতির চোখগুলো ভিজে উঠল, কিন্তু নিজেকে সামলে বলল, আমাদের বাসায় চলো, অনেকদিন তো যাও না, মা বাবাও বলে তোমার কথা। সরি, আমি আজকে নিজের বাসায় যাব, আপনি নিজের ব্যবস্থা নিজে করে নিন। আপনি করে বলছো কেন? বয়সে বড়দের আপনি করেই বলতে হয়। এখনো ভালোবাসো আমাকে? না, এখন প্রীতি কথাটা শেষ করতে দিল না তানভীরকে। গাড়ির কাজগুলো উঠিয়ে কিছু বুঝে ওঠার আগেই তানভীরের কোলে চড়ে কলার ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, কেন কেন ভালোবাসিস না?
সেই মেয়েটাকে পেয়ে আমাকে ভুলে গেছিস? একদম খুন করে ফেলবো সেই মেয়েটাকে, সাথে তোকেও। সাহস কি করে হয় তোর আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকানোর? সে জায়গায় তুই সেই মেয়েকে জড়িয়ে ধরেছিলি শত শত মানুষের সামনে। এই 4টা মাস আমি তিলে তিলে মরেছি, সেই খবর রেখেছিস? না একটা ফোন আর না একটা মেসেজ। কি বুঝ